হনুমানের স্বপ্ন রাজশেখর বসুর গল্পটি লেখা হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে বা 90 বছর মতো আগে গল্পটি প্রকাশিত হয়েছিল গ্রন্থে। এবং হনুমানের স্বপ্ন গল্পটা কি, যে হনুমান রাম যখন রাজপদে অধিষ্ঠিত হয়ে রাম যখন যুদ্ধ জয়ের পর রাম যখন অযোধ্যা রাজপদে অধিষ্ঠিত হলেন, তখন তিনি সুখে রাজকার্য করছেন। হনুমানের একদিন মনে হলো যে হনুমানের কোনো উত্তরাধিকারী নেই। উত্তরাধিকারী কি করে হবে? হনুমান তো চিরকাল রামের সেবা করে এসছেন, বিয়ে টিয়ে করার সময় পাননি। হনুমান তখন বিয়ে করতে যাচ্ছেন। আমি এই গল্পটার প্রথম কয়েকটা লাইন পশ্চিমবঙ্গ তথা ভারতের বর্তমান রাজনীতি পরিপ্রেক্ষিতে উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। কি বলা হচ্ছে হনুমানের স্বপ্ন গল্পটিতে? বলা হচ্ছে, হনুমানের স্বপ্ন গল্পটিতে বলা হচ্ছে যে রাম রাজপদে প্রতিষ্ঠিত হইয়া অপ্রতিহতভাবে রাজ্য শাসন ও অপত্য নির্বিশেষে প্রজাপালন করিতে লাগিলেন। অর্থাৎ কিনা, সবকা সাথ সবকা বিকাশ। কৌশল রাজ্য শান্তির ও স্বাস্থ্যের নিলয় হইল, প্রজার গৃহ ধনধান্যে ভরিয়া উঠিল, তস্কর বঞ্চক ও পণ্ডিত মূর্খগণ বৃত্তি নাশে হেতু পলায়ন করিল। আজকে ভারতের সঙ্গে আপনি চিন্তা করলে অনেক মিল পাবেন। দেশে আর্ত পীড়িত নাই, ধর্মাধিকরণে বাদী মানে আদালতে ধর্মাধিকরণে বাদী প্রতিবাদী নাই, কারাগার জনশূন্য। ভিষকগণ মানে ডাক্তাররা, ভিষকগণ রোগীর অভাবে ভোগীর পরিচর্যায় নিযুক্ত হইলেন, বিচারকগণ পরস্পরের ছিদ্রানুসন্নে রত হইয়া অবসর বিনোদন করিতে লাগিলেন। এই হচ্ছে অবস্থার বর্ণনা যেখান থেকে হনুমান বিয়ে করতে যাচ্ছে। হনুমানের বিয়েটা শেষ পর্যন্ত হলো কিনা, এটার জন্য আমি আপনাদের অনুরোধ করবো গল্পটা পড়ে দেখতে। অসামান্য একটা গল্প, হনুমানের স্বপ্ন গল্প গ্রন্থে, রাজশেখর বসু হনুমানের স্বপ্ন গ্রন্থের প্রথম গল্প। এই হনুমানের স্বপ্ন পুরাণ থেকে হনুমান আদর্শ কৌশল রাজ্য মানে রাম রাজ্য স্থাপিত হয়েছে, হ্যাঁ, অন্য কোনো সমস্যা নেই, যখন আমরা একমাত্র আলোচনা করতে পারি এমন এমন বিষয় নিয়ে যেগুলো আমরা ভাবতাম যে পরে আলোচনা করলেও চলবে, দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সব সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যের সব সমস্যা সকলে মিটে গিয়েছে, এইরকম একটা অবস্থায় হনুমানের স্বপ্ন গল্পটা লেখা হচ্ছে, যার সঙ্গে আপনারা আজকের ভারতে ভীষণ মিল পাবেন। আজকের ভারতে সমস্ত সমস্যা মিটে গিয়েছে। শেষ গল্পটা যেটা প্রেম চক্র, যার কথা বললাম, ওই হাড়ির জারিত লাড়িত, এক একজন এক একজনকে ভালোবাসে, কিন্তু যে যাকে ভালোবাসে সে ভালোবাসা ফিরে পায় না, সে আবার অন্য একজনকে ভালোবাসে। যার সঙ্গে আমরা তুলনা করছিলাম আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। বামপন্থীরা চায় কংগ্রেসের সঙ্গে জোট, কংগ্রেস চায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট, তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে জোট চায় না, কিন্তু ভিতরে ভিতরে বিজেপি থেকে লোক ভাঙিয়ে আনছে এবং বিজেপির ভোট পাওয়ার আশা রাখে। বিজেপি আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আগের বার তারা অনেক লোক ভাঙিয়ে এনেছিল, একটু সুবিধা করতে পারেনি। বিজেপি এখন কি বলছে, তারা বাম ভোটটা চায়। বামপন্থী তারা বলছে 5 বছরের জন্য আদর্শটা সিন্ধুকে তুলে রেখে আমাদের ভোট দেন যাতে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়। কিন্তু বামপন্থীরা তাদের দিকে, অন্তত নেতৃত্ব তাদের দিকে তাকাচ্ছেন না। ভোটারদের কথা পরে আসছি। বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছেন, কংগ্রেস না করে দিয়েছে। তারা তৃণমূল কংগ্রেসই চেয়েছিল, পাবে না, কংগ্রেস একলা ডোবে। এই যে পশ্চিমবঙ্গের ভোট চিত্র, এর সঙ্গে অদ্ভুত মিল আছে। যে যাকে চাইছে সে তাকে পাচ্ছে না, এই প্রেম চক্রের। এবার একটু এই বাস্তব রাজনীতি প্রসঙ্গে যদি আমরা আসি, এখানে লিড করছে কারা? বিজেপির শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দুজনের কথাই বলি। তারা দুজনে ঠিক দুই নৌকর যাত্রী বলবো না, নিশ্চয়ই একই দলে আছে, কিন্তু দুজনে অ্যাপ্রোচ, দুজনে ভাষা ভঙ্গি, রাজনীতি সম্পর্কে ধারণা, দৃষ্টিভঙ্গি ভীষণভাবেই আলাদা।
শুভেন্দু অধিকারী হিন্দুত্বের উপর ভরসা করে রাজনীতি করছেন, শ্রমিক ভট্টাচার্য বাঙালিয়ানার উপর ভরসা করে, অবশ্যই হিন্দুত্ব ব্যাকগ্রাউন্ডে আছে, রাজনীতি করতে চান। আপাত দৃষ্টিতে শুভেন্দুর লাইনটা দলের বলশালী লাইন, রাস্তায় নামা লাইন, আর শ্রমিক ভট্টাচার্যের লাইনটা মস্তিষ্কবাদী লাইন। বিজেপির যে গভীর জনসমর্থন বাংলার মানুষের মধ্যে আছে, গভীরে যেটা আছে, যেটা প্রকাশ্য পায় না, প্রকাশ্যে সবসময় হয়তো আসতে পারে না, সেটা শ্রমিক ভট্টাচার্যের লাইন। কংগ্রেসের শুভঙ্কর সরকার, বর্তমান যিনি রাজ্য সভাপতি, রাহুল গান্ধীর পছন্দের মানুষ, কিন্তু জীবনে কোনো নির্বাচন জেতেননি, জীবনে কোনো গুরুত্বপূর্ণ পদ দলের বাইরে পদে থাকেননি, এবং তার রাজনীতি পুরোটাই দিল্লির দিকে তাকিয়ে। রাহুল গান্ধী সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকেই সঙ্গী হিসেবে চান, সেই জন্য বামেদের বদলে তৃণমূলের হাত ধরার আহ্বান কংগ্রেসের দিক থেকে ছিল, যা প্রত্যাখ্যাত হয়েছে। সিপিআইএম, বামপন্থীদের মধ্যে যে সিপিআইএম বড় দল, যদিও সিপিআইএম একমাত্র বামপন্থী দল নয় বলা উচিত, সিপিআইএম এবং বামপন্থীরা এখনো মানসিকভাবে 15 বছর আগেকার জগতে বসবাস করে, এখনো তারা আসন বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা করে যাচ্ছে। এটাকে রাজনীতিতে অনেকভাবে বর্ণনা করা যায়, যেহেতু আজকে আমরা সাহিত্য ইতিহাস নিয়ে কথা বলেছিলাম, এটাকে কালনেমির লঙ্কা ভাগ বলা যেতে পারে। গত 3টি নির্বাচনে তাদের আসন সংখ্যা 0। এই শূন্যের বন্টন নিয়ে এখন তারা গভীর চিন্তায় নিরত। পশ্চিমবঙ্গে বামপন্থীদের মধ্যে নিয়ে এখনো পর্যন্ত আসন বন্টন নিয়ে এত আলোচনা, এটা নিয়ে আমার একটা পুরনো একটা রাজনৈতিক একটা ঘটনা বা একটা সাক্ষাৎকারের কথা, একটা রিপোর্টের কথা মনে পড়লো। সিপিআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক তথা দেশের অন্য, মানে আমাদের পার্লামেন্টারি ইতিহাসে, আমাদের পার্লামেন্টারি হিস্ট্রিতে অন্তত প্রথম 5 জনের মধ্যে আসবেন এমন একজন পার্লামেন্টারিয়ান হচ্ছেন ইন্দ্রজিৎ গুপ্ত। একসময় তিনি ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্টের আমলে, দেবেগৌড়া সরকারের আমলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন অল্প কিছুদিনের জন্য। ইন্দ্রজিৎ গুপ্তকে একবার একটা ইন্টারভিউতে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে বিজেপিকে, তখন বিজেপি না, তখন কংগ্রেস, তখন কংগ্রেস হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী, বামপন্থী তথা কংগ্রেস বিরোধী সমস্ত রাজনৈতিক দলে ইনক্লুডিং বিজেপি। সেই সাংবাদিক ইন্দ্রজিৎ গুপ্তকে জিজ্ঞাসা করেছিলেন, কংগ্রেস বিরোধিতাই যখন আপনাদের প্রধান লক্ষ্য, কংগ্রেসকে আটকানো আপনাদের প্রধান লক্ষ্য, আপনারা এতগুলো দল কেন সকলে একসঙ্গে হয়ে, মানে সর্বভারতীয় সমস্ত দলের কথা বলছিলেন ইন্টারভিউয়ার, আপনারা সমস্ত দল মিলে একসঙ্গে কেন একটা কংগ্রেস বিরোধী দল গঠন করেন না? ইন্দ্রজিৎ গুপ্ত সেই সাংবাদিকের দিকে তাকিয়ে অত্যন্ত, কি বলবো, মানে সেই সাংবাদিকের রাজনীতি বিষয়ে খুব একটা ব্যুৎপত্তি ছিল না। ইন্দ্রজিৎ গুপ্ত তাকে বলেছিলেন, আপনার রাজনৈতিক প্রজ্ঞা দেখে আমি বিস্মিত হচ্ছি। আপনি কি জানেন যে ভারতে কটা কমিউনিস্ট পার্টি আছে? আজকের পশ্চিমবঙ্গে বামপন্থীদের আসন বন্টন নিয়ে এত আলোচনা ইত্যাদি, এটা আমাদের ঠিক একই কথা মনে করায়। যদি দক্ষিণপন্থী শক্তিকে আটকানো প্রধান রাজনৈতিক লক্ষ্য হয়, তাহলে তো তাকে চিহ্নিত করতে হবে দক্ষিণপন্থী শক্তিটা কারা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুঝলাম বিজেপি এবং তৃণমূল উভয়ই। তাহলে তাই যদি হয়, তাহলে তার বিরুদ্ধে তো বাকি সকলকে একত্র হতে হবে। সেখানে ওই শূন্যের ভাগাভাগি নিয়ে যে
বিরাট বিতর্ক, বিরাট প্রস্তুতি, বিরাট আলোচনা। অন্যদিকে ভিত ধসে যাচ্ছে। প্রতীক-উর রহমানের মতো বহুল প্রচারিত সম্ভাবনাময় একজন বামপন্থী তরুণ নেতা, তিনি দল ছেড়ে দিচ্ছেন। দলের রাজ্য সম্পাদক তিনি ওই কলার খোসা নাড়িয়ে বলছেন ভিজুয়াল দিলাম। বামপন্থা পশ্চিমবঙ্গে এখানে পর্যবেসিত হয়েছে?